অশরীরী আত্মা ও রহস্য। এই ভূতের গল্পের ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আজকের ভৌতিক গল্প পড়ার জন্য তৈরি হয়ে আছেন। তো দেরি কেন, চলুন গল্পটি শুরু করা যাক। গল্প নিঃশব্দে ফেরা, দ্বিতীয় পর্ব। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে দৌড়াতে আহসান কখন যে গ্রামের মেঠো পথ ছেড়ে ইট বিছানো রাস্তায় উঠে এসেছে তা তার খেয়াল ছিল না। তার শ্বাস প্রশ্বাস দ্রুত চলছিল, বুকটা ধড়ফড় করছিল পাগলের মতো। ভোরের আবছা আলো তখনও পুরোপুরি ফোটেনি, কিন্তু তার চোখে সব কিছু যেন স্পষ্ট বিভ্রমের মতো লাগছিল। পেছনে ফিরে তাকাতে তার সাহস হচ্ছিল না, সে শুধু দৌড়াচ্ছিল দূরে দেখা এক ফালি ভোরের আলোর দিকে, যেন সেটাই তার একমাত্র আশ্রয়। অনেকক্ষণ পর যখন তার পা আর চলছিল না, তখন সে একটা গাছের নিচে হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। শরীরটা ঘামে ভিজে গেছে, অথচ ভেতরেলস একটা হিমশীতল ভয় তার শিরায় শিরায় বইছিল। সেই ফিসফিসানি কানে বাজছিল, তোমার অপেক্ষায় থাকব। সাইকেলটা বাঁশঝাড়ের ওখানেই পড়ে রইল। এখন আর সাইকেলের চিন্তা করার মতো অবস্থায় সে নেই। কোনো মতে নিজেকে সামলে সে প্রধান সড়ক ধরে হাঁটা শুরু করল, যতক্ষণ না কোনো রিক্সা বা ভ্যান চোখে পড়ে। ভোরের পাখিরা তখন কলরব শুরু করেছে, কিন্তু আহসানের কাছে সব শব্দই যেন অশুভ ইঙ্গিতবাহী মনে হচ্ছিল। কিছুক্ষণ পর একটা খালি ভ্যান রিক্সা তার পাশ দিয়ে যাচ্ছিল। ভ্যান চালককে অনুরোধ করে আহসান তাতে উঠে বসল। স্টেশনে পৌঁছে সে যেন হাফ ছেড়ে বাঁচল। ট্রেন ততক্ষণে এসে গেছে। কোনো মতে টিকিট কেটে সে একটা কামরায় উঠে বসল, ভিড়ের মধ্যে নিজেকে আড়াল করে। জানলা দিয়ে বাইরের আবছা গ্রামটাকে দেখতে দেখতে তার মনে হচ্ছিল সে যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন থেকে পালিয়ে এসেছে। আহসান প্রতি মাসে একবার করে কৃষি পণ্য কেনার জন্য শহরে যায়। ব্যস্ত শহরের কোলাহল, মানুষের আনাগোনা, এসবের মধ্যে শেষে নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা করল। কিন্তু মাঝে মাঝেই তার মনে পড়ছিল সেই লাল শাড়ির আঁচল, সেই ফিসফিসানি। আনমনেই সে বারবার চারপাশে তাকাচ্ছিল, যেন সেই অদৃশ্য অস্তিত্ব তাকে অনুসরণ করছে। তবুও সে নিজেকে বোঝালো এটা কেবলই মনের ভুল, ঘুমের ঘোর, বা হয়তো গ্রামের বুড়োদের বানানো অলীক কাহিনী। দিনের আলোয় সে সাহসী এক মানুষ। সারাদিন কাজ শেষে যখন ঘড়ির কাঁটা প্রায় 7টার ঘরে, তখন আহসানের মনে পড়ল তাকে আবার বাড়ি ফিরতে হবে। ভোরের ট্রেনের মতো কোনো দ্রুত যাতায়াতের উপায় নেই, তাই লোকাল ট্রেন বা বাসে ফিরতে হবে। তার পথ সেই দিঘির পাড়ের বাঁশঝাড়ের পাশ দিয়েই। একটা অজানা আশঙ্কা তার বুকে কাঁটা দিচ্ছিল। শহরের স্টেশন তখন লোকে লোকারণ্য, বাড়ি ফেরা মানুষের ভিড়, হকারের হাঁকডাক, ট্রেনের হুইসেল, সব মিলিয়ে এক গমগমে পরিবেশ। আহসান টিকিট কেটে প্ল্যাটফর্মে অপেক্ষা করছিল। রাত 8টা-9টা নাগাদ সে তার বাড়ির কাছের স্টেশনে পৌঁছাবে। প্ল্যাটফর্মে মানুষের জটলার মধ্যে হঠাৎ তার চোখ আটকে গেল এক অদ্ভুত দৃশ্যে। একটু দূরে প্ল্যাটফর্মের এক কোণে, যেখানে আলোটা খানিকটা কম, সেখানে একজন মহিলা দাঁড়িয়ে আছে। তাকে ঘিরে অদ্ভুত একটা নীরবতা, যেন কোলাহলের ঢেউ তার কাছে এসে থমকে গেছে। তার পরনে একটা চকচকে লাল শাড়ি, যা অন্ধকারেও জ্বলজ্বল করছে। তার লম্বা চুল খোলা, আর তার মুখটা ঠিকভাবে দেখা যাচ্ছে না, কারণ সে অন্যদিকে ফিরে দাঁড়িয়ে আছে। আহসানের হৃৎপিণ্ডটা টেস্টাম যেন এক লাফে তার গলায় চলে এলো। লাল শাড়ি! তার মাথা ঝিমঝিম করে উঠল। না, এটা হতেই পারে না। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল। ঠিক তখনই সেই মহিলা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার মুখটা আবছা অন্ধকারে ঢাকা, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে আহসানের শরীর হিম হয়ে গেল। চোখ দুটো জল জল করছে, যেন কোনো অতৃপ্ত আত্মা শত শত বছরের আক্রোশ নিয়ে তাকিয়ে আছে। আর সেই মুখ থেকে কোনো শব্দ ছাড়াই যেন হাওয়ায় ভেসে এলো সেই অতি পরিচিত ফিসফিসানি, যা সকালে তার কানের কাছে ধ্বনিত হয়েছিল, একা যাবে কেন, আমাকেও সাথে নাও, এবার ট্রেনে করে। আহসানের পায়ের তলার মাটি সরে গেল। প্ল্যাটফর্মে দাঁড়ানো শত শত মানুষের মাঝেও সে নিজেকে এক অসহায় শিকার মনে করল।
ট্রেনের হুইসেল বাজতেই আহসান যেন সম্বিত ফিরে পেল। আর এক মুহূর্তও না, সে ভিড় ঠেলে দ্রুতগামী ট্রেনটির কামরার দিকে ছুটল। প্ল্যাটফর্মে দাঁড়ানো সেই লাল শাড়ির নারী তখনও নীরব, স্থির, কিন্তু তার চোখ দুটো যেন অনুসরণ করছিল আহসানের প্রতিটি পদক্ষেপ। কম্পার্টমেন্টে উঠে আহসান হাঁপাতে লাগলো। জানলার ধারের একটা সিটে বসে সে বাইরে তাকালো। ট্রেন চলতে শুরু করেছে। প্ল্যাটফর্মের আবছা আলো ক্রমশ দূরে সরে যাচ্ছে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, আপাতত মুক্তি। সে মনে মনে ভাবল, হয়তো এটা তার মনের ভুল, ক্লান্তির ফল, কিন্তু তার স্বস্তি বেশিক্ষণ টিকল না। ট্রেন তখন দ্রুত গতিতে শহর ছেড়ে গ্রামের দিকে ছুটছে। কামরার ভেতরের আলোটা বেশ কম, আর অধিকাংশ যাত্রী নিজেদের মতো ঘুমিয়ে বা মোবাইলে ব্যস্ত। হঠাৎ আহসানের চোখ গেল ট্রেনের করিডোরের দিকে। তার কামরার ঠিক সামনে একটা সিট খালি ছিল, সেখানে কেউ ছিল না। অথচ শেষেই মুহূর্তে আহসান দেখল লাল শাড়ির আঁচলটা যেন শূন্য থেকে ধীরে ধীরে সেই সিটে নেমে এলো। তারপর যেন অদৃশ্য কোনো শরীর সেই আঁচলটিকে ঘিরে বসছে, শাড়ির ভাঁজগুলো তৈরি হচ্ছে। এক ঝলকে সেই সিটে লাল শাড়ি পরা সেই নারী বসে আছে, তার মুখটা জানলার উল্টো দিকে ফেরানো। আহসানের গলার কাছটা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে চাইলেও চিৎকার করতে পারল না। ট্রেনের ঝাঁকুনিতে সবাই স্বাভাবিক, কেবল সেই নারীর চারপাশে এক অস্বাভাবিক স্থিরতা। আহসান চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে শুরু করল। যখন চোখ খুলল, তখন নারীটি তার সিটে টেলিফোন বেয়ে চারদিকে তাকালো। কোথাও নেই। সে আবার নিজেকে বোঝালো, এইবার সত্যিই বিভ্রম, অবসাদ। কিন্তু ঠিক তখনই তার ডান হাতটা অস্বাভাবিক শীতল হয়ে গেল। সে ঘাবড়ে গিয়ে হাতের দিকে তাকালো। তার হাতের নিচে একটা ছোট্ট নরম চুলের গুচ্ছ স্পষ্ট অনুভব হলো, যা যেন ধীরে ধীরে তার হাত জড়িয়ে ধরছে। আহসান তার হাত সরিয়ে নিল, কিন্তু সেই মুহূর্তের জন্য সে স্পষ্ট শুনতে পেল, ঠিক তার কানের কাছে, ট্রেনের শব্দের মাঝেও সেই শীতল ফিসফিসানি, আমি অপেক্ষা করছি। আহসানের শরীর কেঁপে উঠল। সে জানাল যে স্টেশনে নামবে, সেটাই তো সেই দিঘির পাড়ের গ্রামের পাশের স্টেশন, তালগ্রাম। ট্রেন যখন তালগ্রাম স্টেশনে পৌঁছালে, তখন রাত প্রায় 10টা। ছোট্ট স্টেশন, হাতে গোনা কয়েকজন যাত্রী নামল। আহসান ভিড়ের সাথে তাড়াহুড়ো করে নামতে গেল। বাইরে একটা ঠান্ডা বাতাস বইছে, সেই ভোরের মতোই। ট্রেন দ্রুত হুইসেল বাজিয়ে ছেড়ে গেল। প্ল্যাটফর্মের নিভু নিভু আলোয় আহসান দেখল প্ল্যাটফর্মটা প্রায় ফাঁকা। সে কয়েক পা হেঁটে স্টেশনের বাইরে যাওয়ার রাস্তা ধরল। আর ঠিক তখনই সে কয়েক হাত দূরে একটা দৃশ্য দেখল, যা তার সমস্ত সাহস কেড়ে নিল। অন্ধকারে স্টেশনের ঠিক প্রবেশ পথের পাশে গাছের সাথে হেলান দিয়ে তার নিজের সাইকেলটা দাঁড়িয়ে আছে। সেই সাইকেল, যা সে ভোরের বাঁশ ঝাড়ের ধারে ভয়ে ফেলে এসেছিল। সাইকেলটা যেন তাকে বলছে, এটাই তোমার আসল ফেরার পথ। সাইকেলের পাশে কেউ নেই, শুধু সাইকেলটা দাঁড়িয়ে আছে, যেন কেউ এই মাত্র সেটা রেখে গেল। ভয়ে আহসানের গলা শুকিয়ে গেল। সে বুঝল, এই আত্মা তাকে ছেড়ে যাবে না। কিন্তু আত্মা বলতে তো কিছু নেই। তাহলে কি অন্য কিছু? জিন? চলবে। প্রিয় পাঠক, ভৌতিক গল্পটি কেমন লাগলো? এমন আরও ভয়ানক সব গল্প উপভোগ করার জন্য পেজটি ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।